যত সময় যাচ্ছে প্রকাশ্যে আসছে শ্বেতার আরো কুকীর্তি। অপরাধীদের সঙ্গে ছিল ওঠা বসা শ্বেতার। শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে গুন্ডা ভাড়া করেছিল শ্বেতা। 2015 সালে শ্বেতার ভাড়াটে গুন্ডারা গুলি চালায়, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছিল শ্বেতাকে। শ্বেতার সেই সময় নাম ছিল মাহসিনা বেগম। ভোটার কার্ডে মাহসিনা বেগম নামও লেখা পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে আরো চাঞ্চল্যকর খবর। প্রতিদিন প্রতি মিনিটে একেবারে চাঞ্চল্যকর সব খবর আসছে শ্বেতা আরিয়ানের। অপরাধীদের সঙ্গে রীতিমতো ওঠা বসা ছিল শ্বেতা। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, দেবব্রত ঘোষ এবং বরুণ সেনগুপ্ত। আমি প্রথমেই চলে যেতে চাইবো আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের কাছে। দেবব্রত, যেটা জানতে চাইবো, শ্বেতা প্রতিদিন এমন এক ক্যারেক্টারে পরিণত হয়েছেন যার পেঁয়াজের খোসার মতো প্রতিদিন একটা একটা করে তথ্য আসছে। এবার পাওয়া যাচ্ছে একেবারে রীতিমতো অপরাধ জগতের সঙ্গে তার যোগাযোগ। দেবব্রত, শোনা যাচ্ছে? হ্যাঁ সৈকত, দেখো সৈকত, 2015 সালের ঘটনা। আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকা, যেখানে এই শ্বেতা শ্বশুর বাড়ি, সেখানে শ্বশুর বাড়ি সম্পত্তি দখলের জন্য তিনি অপরাধীদের ভাড়া করেছিলেন এবং তার উপস্থিতিতেই সেখানে গুলি চালানো হয়েছিল, এমনটাই পুলিশের সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং এই শ্বশুর বাড়ি সম্পত্তি দখলের জন্যই এই ধরনের ঘটনা, অর্থাৎ অপরাধীদের সাথেও যে তার মেলামেশা ছিল সেটাও কিন্তু সামনে আসছে বা প্রকাশ্যে আসছে। এবং আগ্নেয়াস্ত্র সমেত সেই 2015 সালে শ্বেতাকে গ্রেপ্তার করেছিল বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এবং শ্বেতার আসল নাম কিন্তু মহসিনা বেগম। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার ভোটার কার্ডেতে কিন্তু মহসিনা বেগম সেই নামই রয়েছে। তবে সেই মহসিনা বেগম নাম ঢুকিয়ে কেন শ্বেতা নাম তিনি করলেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এর পেছনেও নিশ্চয়ই কোনো রকম কোনো রহস্য রয়েছে। তবে পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে শ্বশুর বাড়ির সম্পত্তি দখলের জন্য অপরাধীদের নিয়ে এসেছিল শ্বেতা এবং এই বাঁকড়া এলাকার ফকিরপাড়া এলাকাতেই তার যেখানে শ্বশুর বাড়ির সেখানে যে সম্পত্তি রয়েছে, বাড়ি রয়েছে, সেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। একেবারে চাঞ্চল্যকর এই তথ্য। এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল এই শ্বেতার কাছ থেকেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আরো কিছু মারামারির ঘটনা বা অপরাধের সাথেও তার যোগসাজশ রয়েছে। সেই সময় কি এই শ্বেতার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে কোনো রকম মামলা হয়েছিল, কোনো অভিযোগ হয়েছিল? দেখো, একেবারেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে, অর্থাৎ যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র শ্বেতা খানের কাছ থেকেই পাওয়া গেছিল। পুলিশ সূত্রে আমরা সেমনটাই জানতে পারছি। অর্থাৎ সেটা কিন্তু অনেকদিন আগেকার ঘটনা। অর্থাৎ অপরাধীদের সাথে তার যে যোগসাজশ রয়েছে সেটাও কিন্তু একেবারে প্রকাশ্যে এলো। তবে শুধুমাত্র এই ধরনের যে অভিযোগ উঠছে যে নির্যাতিতাকে আটকে রেখে তাকে নির্যাতন করা, তার বিরুদ্ধে শারীরিক মানসিক অত্যাচার করা এবং সেই নির্যাতন তার পরিবারের লোকজন যে বয়ান দিয়েছেন যে পর্নোগ্রাফি করানোর চেষ্টা করানো হয়েছিল, অর্থাৎ এই সব ব্যবসার আড়ালেও যে তার সাথে অপরাধীদের যোগসাজশ রয়েছে সেটাও কিন্তু সামনে আসছে। এবং প্রভাবশালীদের সাথেও তার যোগাযোগ রয়েছে। বিভিন্ন ফেসবুক সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করা হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতা মন্ত্রী তাদের সাথেও তার ছবি রয়েছে। যদিও শাসক দলের নেতা মন্ত্রীরা তারা যেটা জানাচ্ছেন যে তারা তাকে চেনেন না, এই ধরনের অনেকেই তাদের সাথে সামনে আসেন, তারা ছবি তোলেন, কিন্তু প্রভাবশালী যোগ পাশাপাশি অপরাধীদের সাথেও যে তার যোগসাজশ ছিল এমনটাই কিন্তু প্রকাশ্যে আসছে। সৈকত, একেবারেই দেবব্রত, যেমনটা তুমি জানাচ্ছিলে 2015 সালে আগ্নেয়াস্ত্র সহ একেবারে গ্রেফতার হয়েছিল শ্বেতা এবং সে সময় অপরাধী যোগ সামনে এসেছিল। শ্বেতার সাম্রাজ্য নিয়ে পর পর চাঞ্চল্যকর তথ্য। এক ফোনেই কারি কারি টাকা আসতো শ্বেতার কাছে। জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি করেছেন সোদপুরের নির্যাতিতার মা। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, এ তো মারাত্মক অভিযোগ, এক ফোনে কারি কারি টাকা। এ তো একেবারে
সেই ধরনের যোগাযোগ, অর্থাৎ সেই স্তরের যোগাযোগ না থাকলে এই কারি কারি টাকা কে বা কারা পাঠাতো সেটাকে? একেবারে সেটা নিয়ে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। কারণ হচ্ছে যে নির্যাতিতার মা তিনি যেটা দাবি করছেন, তার মেয়ের কাছ দিয়ে যেটা শুনেছেন, শুধুমাত্র ঘরে বসে একটি ফোন, আর সেই একটি ফোনেই আসতো কারি কারি টাকা। কারা পাঠাতো টাকা, কোথা থেকে আসতো এত টাকা? টাকা শুধু কিন্তু যে অন্য কোনো মাধ্যমে আসছে তা না, তিনি যেটা বলছেন ক্যাশ পয়সা চলে আসতো, কারি কারি পয়সা চলে আসতো শুধুমাত্র একটি ফোনের বদলে, শুধুমাত্র একটি ফোন, আর তাদের কাছে পৌঁছে যেত কারি কারি টাকা। এটা নিয়েই উঠতে শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন যে কারা পাঠাতেন এই ধরনের টাকা, বা কি জন্য এই ধরনের টাকা তার কাছে পাঠানো হতো। পাশাপাশি যে একটি কথা উঠে এসেছিল যে কুলু মালানি যোগ, সেই কুলু মালানি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কুলু মালানিতে তার মেয়েকে নিয়ে গেছিল, সেটা তার যে বাচ্চা আছে অর্থাৎ 2.5 বছরের যে সন্তান রয়েছে তাকে দেখভাল করার জন্য নিয়ে গেছিল। সেখানে নিয়ে গিয়েও তাকে কিন্তু ব্যাপকভাবে মারধর করা হয়, একটু ভুল হলেই তাকে মারধর করা হতো, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে। কিন্তু পাশাপাশি বলে রাখি যে ভয়ঙ্কর কথা উঠে আসছে যে শুধুমাত্র একটি ফোন, এবং সেই ফোনের বিনিময়ে আসছে কারি কারি টাকা। কোথা থেকে আসছে এত টাকা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই যে নির্যাতিতা, তার মা বলছেন তিনি কিন্তু জানেন না কোথা দিয়ে টাকা আসতো, কিন্তু কাদের কাছে। কিন্তু নির্যাতিতার মা এটুকু অন্তত স্পষ্ট করে বলছেন যে সেটা ছিল কার্যত কারি কারি টাকার মালিক, এক ফোনেই টাকা চলে আসতো। কারা, কোথা থেকে, কেন এই টাকা দিতেন, সেটা কিন্তু ক্রমশ সামনে আসছে। সে তার বিভিন্ন প্রভাবশালী যোগ, কখনো বিদেশ যাত্রা, কখনো দেখা যাচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ, এরকম নানা তথ্য সামনে আসছে। আপাতত অনেক ধন্যবাদ। দেবব্রত ঘোষ এবং বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। নির্যাতিতার মা, সোদপুরে নির্যাতিতার মা কি বলেছেন সেটা সম্পর্কে শুনুন। ফোন করতো, টাকাটা চলে আসতো। একটা ফোন করলে বাড়িতে টাকা কত, কেমন টাকা ও জানি কেমন টাকা, মোটা অঙ্কের প্রচুর টাকা। যেসব হোটেলগুলো তো দেখা গেছে সেই বিশাল পয়সা আলা হোটেল, সেগুলো তো ওই ভাড়া দিয়ে ওই পয়সা দিয়ে আসতো। মানে তারা মানে মেয়ে শুধু দেখেছি যে ফোন করলে টাকা চলে আসতো। কি করতো? ফোন করলে টাকা চলে আসতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।